সিনেমার শুরুতে আমরা সং নামে একটা মহিলাকে দেখতে পাই। সং তার পরিবারের সাথে দক্ষিণ কোরিয়ায় থাকে। এই হচ্ছে তার ছেলে। সঙ্গের ছেলেকে দেখলে বোঝা যায় ও অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিক নয়, ওর একটু মানসিক সমস্যা আছে। ফিনল্যান্ডে এসব বাচ্চাদের জন্য একটা বিশেষ স্কুল আছে, আর সেই স্কুলের ক্যাম্পের জন্যই সং তার ছেলেকে এখানে নিয়ে এসেছে। সং তার ছেলেকে স্কুলের ক্যাম্পের জন্য ছাড়তে আসে। অন্যদিকে আমরা চ্যাং নামে একটা লোককে দেখতে পাই। এও তার মেয়েকে নিয়ে এই স্কুলে এসেছে ক্যাম্পের জন্য। চ্যাং ও তার পরিবার নিয়ে কোরিয়াতেই থাকে। এরপরে দেখি ক্যাম্পে যাওয়ার জন্য যখন স্কুল বাস ছাড়বে, তখন সং টিচারের কাছে অনুরোধ করতে থাকে সেও যেতে চায় সাথে। আসলে সঙের মনে হয় যে অন্যান্য বাচ্চাদের থেকে তার ছেলের মানসিক সমস্যা একটু বেশি, তার ছেলেকে হয়তো বা এরা সামলাতে পারবে না। কিন্তু টিচার রাজি হয় না। সং তো টেনশনে সিগারেট ধরতে চায়, কিন্তু তার কাছে কোনো লাইটার ছিল না। পাশে চ্যাং ছিল, সে চ্যাংয়ের কাছ থেকে লাইটার নেয়। এখানে একটু কথা বলার পর তারা জানতে পারে তারা দুজনেই দক্ষিণ কোরিয়া থেকে এসেছে। এখানে সং চ্যাংয়ের কাছে জিজ্ঞাসা করে এখান থেকে ক্যাম্প কত দূরে। চ্যাং জানায় এখান থেকে ক্যাম্প 4-5 ঘন্টা দূরে। এখানে সং চ্যাংকে রিকোয়েস্ট করে গাড়িতে করে যেন সে ক্যাম্পের কাছে তাকে নামিয়ে দিয়ে আসে। সংকে এত টেনশনে দেখে চ্যাং তার কথা রাজি হয়ে যায়, আর গাড়িতে করে দুজনে বেরিয়ে পড়ে ক্যাম্পে যাওয়ার জন্য। কিন্তু ক্যাম্পে যাওয়ার জন্য বরফের নদীর উপর দিয়ে তাদেরকে অনেকটা দূর যেতে হবে। বরফের নদীর উপর দিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ, তাই সং আর যেতে চায় না। আর এই কারণে তারা দুজনে আবার ব্যাক করতে থাকে। তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে চ্যাং সংকে বলতে থাকে আমি একজন আর্কিটেকচার, আর 2 বছর ধরে এই ফিনল্যান্ডেই আছি। সং এখানে জিজ্ঞাসা করে যে তার মেয়ের কী সমস্যা। সং জানায় তার মেয়ে অনেক ডিপ্রেশনে থাকে। আর চ্যাং জানায় যে তার ছেলের অনেক দিন ধরে মানসিক সমস্যা, অনেক ডাক্তার দেখানো হয়েছে, তাতেও কিছু হয়নি। বাইরে খুবই বরফ পড়ছিল, রাস্তাঘাট বন্ধ, তাই একটা হোটেলে তাদেরকে থাকতে হয়। পরের দিন তারা দুজনেই ঠিক করে তারা একটু পাহাড়ের দিকে যাবে। তারা দুজনে অনেকটা দূর হেঁটে যায়। অনেকক্ষণ হাঁটার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা কাঠের তৈরি বাড়িতে ঢোকে। ভেতরে এতটাই আরামদায়ক ছিল যে সং ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত সঙের মুখের উপরে একটু চুল আসছিল, আর এটা দেখে স্যাং সেটা সরাতে যায়। তখনই সঙের ঘুম ভেঙে যায়। চ্যানকে এত কাছে দেখে সঙের আর কন্ট্রোল হয় না, সে স্যাংকে কিস করে। এরপরে তো তারা দুজনেই কন্ট্রোল হারিয়ে ফেলে, আর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। কিছুক্ষণ ওইখানটায় সময় কাটানোর পর তারা দুজনেই ফিরে আসে। চ্যাং সংকে তার হোটেলে নামিয়ে দেয় আর তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সং তার নাম না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখি বাচ্চারা ক্যাম্প থেকে ফিরে আসে। সং তার ছেলেকে আনতে গিয়ে চ্যাংকে খুঁজছিল, কিন্তু সে দেখে চ্যাংয়ের বউ তার মেয়েকে নিতে এসেছে। এরপরে 8 মাসের পরে দৃশ্য দেখানো হয়। সেখানে সং তার হাজব্যান্ডকে বলে যে ছেলেকে এখন সামলানো খুবই মুশকিল হয়ে গেছে, ওকে একটা স্পেশাল স্কুলে ভর্তি করানো উচিত। কিন্তু সঙের হাজব্যান্ড তার কথা রাজি হয় না। এখানে দেখি সং একটা কাপড় কোম্পানির মালিক। একদিন সং দেখে চ্যাং তার অফিসের বাইরে দাঁড়িয়ে, সে তো ভীষণ অবাক হয়ে যায়। সে চ্যাংকে ভেতরে ডেকে নেয়। সে এখানে জানে সে কয়েকদিন আগে ফিনল্যান্ড থেকে ফিরেছে, আর সে সেখানে যাবে না। কিছুক্ষণ কথা বলার পরে চ্যাং সঙের নাম্বার আর নাম জেনে সেখান থেকে চলে যায়। এরপর আমরা চ্যাংকে চ্যাংয়ের বউয়ের সাথে দেখি। চ্যাংয়ের বউ আগে নেশা করতো। চ্যাংয়ের বউ এখনও ভালোভাবে কিছু বোঝে না, সে সংসার একদম সামলাতে পারে না, যার প্রভাব পড়েছে তাদের মেয়ের উপরে। অনেকের সঙ্গে দেখি তার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তার সাথে এখন সে পেরে ওঠে না। এরপরে সং যখন যাচ্ছিল সে রাস্তায় চ্যাংকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্য ওয়েট করছো। চ্যাং বলে হ্যাঁ। আচ্ছা তোমার কি একটু সময় হবে, তাহলে পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলো সেখানে গিয়ে লাঞ্চ করি। সঙ্গও রাজি হয়ে যায়। এরপরে দেখি চ্যাং সঙ্গে নিয়ে একটা জায়গায় যায়। এই বাড়িটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। এটা দেখে সং জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে। তখন চ্যাং বলে এই বাড়িটি বানানোর কাজ আমার উপরেই পড়েছে, আর এখান থেকে বাইরের দৃশ্য খুব ভালো করে দেখা যায়। এরপর তারা দুজন ওইখানটায় বসে বসে লাঞ্চ করে আর বাইরের দৃশ্য দেখে। তারা তো কথা বলতে বলতে অনেক কাছাকাছি চলে এসেছিল। তখন একজন ওয়ার্কার চলে আসে। এ কারণে তাদের রোম্যান্সে বাধা পড়ে। একদিন সং অফিসে বসে যখন রাত জেগে কাজ করছিল, তখন তার ছেলেকে যে মেয়েটা দেখে সে বলে তোমার ছেলে ভিতরে ঘুমিয়ে গেছে, আমি এখন আসলাম। একটু পরে দেখি সেখানে চ্যাং আসে। অফিসে কেউ ছিল না, আসলে সঙ্গই তাকে ডেকেছে। তারা ফিনল্যান্ডে যে সময়টা কাটিয়েছিল সেই স্মৃতি তাদেরকে মাতোয়ারা করে দেয়। তারা দুজনে যখন গভীর ভালোবাসায় ডুবে যাচ্ছিল, ঠিক তখনই সং দেখে তার ছেলে উঠে গেছে। তাই সে চ্যাংকে ওভাবে রেখে তার ছেলের কাছে যায়, আর এটা থেকে চ্যাংও সেখান থেকে চলে আসে। এরপর দেখি চ্যাংয়ের সব কলিগরা মিলে তার বাড়িতে একটা পার্টি করছে। সেখানে চ্যাং তো কোনো ড্রিঙ্ক করে না, কিন্তু তার বউ এত ড্রিঙ্ক করেছে সে তো দেয়ালের উপরেই উঠে যায়। ছোট্ট মেয়েটা দূর থেকে তার মায়ের এইসব কর্মকাণ্ড দেখে খুব ভয় পেয়ে যায়। সে কোনোভাবে তার বউকে দেয়াল থেকে নামায়। কলিগদের সামনে এসব কাণ্ড দেখে চ্যাংয়েরও ভীষণ লজ্জা লেগে যায়।
এরপরে দেখে চ্যাং কয়েকদিন সঙ্গের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সং তার সাথে কোনো যোগাযোগ করে না। এরপরে সে যখন বাড়িতে ফিরে সে দেখে তার বউ নেশা করে মাটিতে পড়ে আছে। সে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সেখানে চ্যাংয়ের শাশুড়িও আসে। সে চ্যাংকে বলে, আমি খুবই দুঃখিত, আমার মেয়ে না ভালো বউ হতে পারলো না ভালো মা। এরপর একদিন সং যখন বাইরে কোথাও যাচ্ছিল সে দেখে চ্যাং তার গাড়িতে শুয়ে আছে। সং তাকে গিয়ে জাগায় আর বলে, তুমি এখানে কি করছো? চ্যাং কোনো উত্তর দেয় না। সে উল্টো বলে, তুমি কি আমার সাথে ব্রেকফাস্ট করতে যাবে? সং বলে, এখন সময় হবে না, বুসান যাওয়ার জন্য আমাকে ট্রেন ধরতে হবে। তখন চ্যাং বলে, চলো আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিই। সংও যেতে রাজি হয়ে যায়। যেতে যেতে সং তাকে জিজ্ঞাসা করে, তোমার অবস্থা কি বানিয়ে রেখেছো? চ্যাং তার ব্যক্তিগত ব্যাপারে কিছুই বলে না। এরপরে দেখি সং তাকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু এরপরে দেখি সং সে ট্রেনে বসে বসে চ্যাংয়ের কথাই মনে করছিল। কথা বলার জন্য সে যখন চ্যাংকে ফোন করতেই যাবে দেখে চ্যাং তার পাশেই বসে আছে। এটা দেখে তো সে ভীষণ খুশি হয়, কিন্তু সেটা সে চ্যাংকে দেখায় না। তারা তো ট্রেনে বসে অনেক ভালো একটা সময় কাটায়, কিন্তু সং এটাও খেয়াল রাখে সে যেন চ্যাংয়ের অনেক কাছে না চলে যায়। এরপরে দেখি সং সে তো তার মিটিংয়ে চলে যায়, আর চ্যাং চলে আসে তার শহরে। সং যখন মিটিং করছিল তখন চ্যাং তাকে ফোন করে আর বলে, তোমার কথা খুব মনে পড়ছিল, তোমার ভয়েসটা খুব শুনতে ইচ্ছে করছিল, তাই ফোন করলাম। তার কথা শুনে সং বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো? চ্যাং বলে, হ্যাঁ একটুখানি। এটা শুনে সং তার ফোন রেখে দেয়। মিটিং শেষে সং তাড়াতাড়ি একটা হোটেলে যায়। আসলে চ্যাং তার জন্য এই হোটেলে অপেক্ষা করছে। আর সেদিন রাতে আর কোনো প্রশ্ন না করেই তারা দুজনে গভীর প্রেমে ডুবে যায়। পরের দিন যখন সং অফিস ছিল তার তো কাজে একদম মন বসছিল না। তার তো চ্যাংয়ের কথা খুব মনে পড়ছিল, তাই সে দেখা করার জন্য তার অফিসে যায়। কিন্তু চ্যাং অফিস ছিল না। এদিকে চ্যাংয়ের এক কলিগ তাকে বলতে থাকে, তুমি চ্যাংয়ের ব্যাপারে কয়টুকু জানো? তুমি কি জানো চ্যাংয়ের ওয়াইফ খুবই অসুস্থ থাকে? এই কথা বলে তাকে এটা বোঝাতে চেয়েছে চ্যাংয়ের থেকে তোমার দূরে থাকাই ভালো। এদিকে চ্যাং যখন জানতে পারে সং তার সাথে দেখা করতে এসেছিল, সে তাড়াতাড়ি সঙ্গের সাথে দেখা করতে যায়। কিন্তু সং তার সাথে একটু অদ্ভুত ব্যবহার করছিল। সে বলে, আমার কাছে সিগারেট নেই, তুমি আমার জন্য একটা সিগারেট এনে দেবে? চ্যাং যখন সিগারেট আনতে যায় তখন তার ফোনে সঙ্গে একটা এসএমএস আসে। সেখানে লেখা ছিল, আমাদের এই সম্পর্ক এখানেই ভেঙে দেওয়া উচিত। এটা দেখে তো চ্যাং দৌড়ে তার গাড়ির কাছে যায়, কিন্তু ততক্ষণে সং চলে গিয়েছিল। পরের দিন সং যখন তার ছেলেকে স্কুলে দিতে যায় তখন চ্যাং তাকে ফোন করে আর বলতে থাকে, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও সেটা সামনাসামনি এসে বলো। এই কথা শুনে সং তার ছেলেকে গেটের সামনে রেখে চ্যাংয়ের সাথে দেখা করতে চলে যায়। এরপর তারা যখন সামনাসামনি আসে ঠিক তখনই সঙের ফোনে স্কুল থেকে ফোন আসে যে তার ছেলে এখনও স্কুলে আসেনি। এই কথা শুনে তো সং খুবই টেনশনে পড়ে যায়। সে তো তাড়াহুড়ো করে তার ছেলেকে গেটের সামনে রেখে এসেছিল, তার ছেলে হয়তো স্কুলে না ঢুকে অন্য কোথাও চলে গেছে। সং আর চ্যান মিলে ছেলেকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে দেখে যে সে একটা নদীর তীরে গিয়ে বসে আছে। সে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে গাড়িতে ওঠে। তার ছেলে বলতে থাকে, আমি সমুদ্র দেখব। সং তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে, আমরা পরে একদিন যাব, আজ তো বৃষ্টি হচ্ছে। তাদের এই কথা শুনে চ্যাং তখনই গাড়ি ঘোড়ায় আর সমুদ্রে নিয়ে যায়। সেখানে মা আর ছেলে অনেক মজা করে। দূর থেকে যখন চ্যাংটা দেখে তারও খুব ভালো লাগে। এত সুন্দর একটা দিনের জন্য সং চ্যাংকে ধন্যবাদ দেয়। আর সে তো ভুলেই যায় যে সে ব্রেকআপ করতে চেয়েছিল। এরপরে চ্যান যখন বাড়িতে যায় সে দেখে তার বউ আর মেয়ে রাতের খাবার খাচ্ছে। চ্যানের বউ চ্যানকে বলতে থাকে, আমি জানি আমি একটু অদ্ভুত, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার জন্য নিজেকে বদলাতে চাই। বউয়ের মুখে এই কথা শুনে চ্যাং তো একটু দ্বিধায় পড়ে যায়। সে ছাদে গিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই পেছন থেকে তার মেয়ে এসে তার পা ধরে। তখন চ্যাং ছাদের দেয়াল থেকে নেমে যায়। এখানে চ্যাং এটা বুঝতে পারে সে যদি তার বউয়ের সাথে সম্পর্ক ভেঙে দেয় তাহলে সেটা তার মেয়ের জন্য একদমই ভালো হবে না। এরপর দেখি সং সে তার কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কাজে সে মন দিতে পারে না। তার বারবারই চ্যাংয়ের কথা মনে পড়ে। সে যখন চ্যাংকে ফোন করে তখন চ্যাংও জানে সেও তাকে খুব মিস করছে। সং যখন তাড়াতাড়ি কাজ শেষ করে বাইরে আসে সে দেখে স্যাং তার জন্য ওয়েট করছে। সে তো ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই স্যাং দেখে তার হাজব্যান্ড আর ছেলেও এসেছে। সে তো খুব দ্বিধার মধ্যে পড়ে যায়। সে চ্যাংয়ের সাথে না দেখা করে তার ফ্যামিলির সাথে যায়। রাতের বেলা সং চ্যাংয়ের কাছে সরি চায় আজকের ব্যবহারের জন্য, কিন্তু সং তা মনে শান্তি পাচ্ছিল না। সে চ্যাংয়ের সাথে দেখা করার জন্য সে রাতেই বেরিয়ে পড়ে, কিন্তু তার হাজবেন্ড তাকে দেখে নেয় আর বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? সং বলে, একজনের সাথে দেখা করতে। তখন তার হাজবেন্ড বলে, তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? এখানে সং বলে, হ্যাঁ আমি অন্য কাউকে খুব ভালোবাসি, তাকে ছাড়া থাকতে পারছি না। আমি জানি আমি ভুল করছি, কিন্তু তারপরও আমার পক্ষে থাকা সম্ভব নয়। এখানে সঙের হাজবেন্ড তাকে অনেক বারণ করে, কিন্তু সং তার কোনো কথাই শুনে না। সে চ্যাংয়ের কাছে চলে যায়। সং সেই হোটেলটায় যায় যেখানে তারা মাঝে মাঝে দেখা করতো। কিছুক্ষণের মধ্যে সেই হোটেলে চ্যাংও চলে আসে।
কিন্তু সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। সং ঘরে বসে বুঝতে পারছিল চ্যাং বাইরে দাঁড়িয়ে আছে। এখানে দেখে চ্যাং অনেক কান্না করে, কিন্তু সে ভেতরে ঢোকে না। সং ও চ্যাংয়ের মনের দ্বিধার কথা বুঝতে পেরে যায়। এই দৃশ্যটি এই মুভির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ আজ যদি চ্যাং রুমে ঢুকতো তাহলে তাদের সংসার ভাঙা কেউ আটকাতে পারতো না। এরপরে 1 বছরের পরের দৃশ্য দেখানো হয়। সং এখনও দক্ষিণ কোরিয়াতেই থাকে, কিন্তু সে তার হাজবেন্ড আর ছেলের সাথে থাকে না। কারণ সঙ্গের মনে অনুশোচনা ছিল সে তার লাভারের জন্য কোনো একদিন তার পরিবারকে ছেড়েছে। অন্যদিকে চ্যাং সে তার পরিবার নিয়ে আবারও ফিনল্যান্ডে চলে এসেছে। এই 1 বছরে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তারা একে অপরকে খুবই মিস করে। সং তো চ্যাংকে এখনো অনেক মনে করে। একদিন সে আর না থাকতে পেরে সে ফিনল্যান্ডে চলে আসে চ্যাংয়ের সাথে দেখা করার জন্য। সং চ্যাংয়ের পিছু করতে করতে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে গিয়ে দেখে চ্যাং তার পরিবারের সাথে অনেক হ্যাপি আছে। এটা দেখে সে কনফিউজড হয়ে যায়। সে ভাবতে শুরু করে সে চ্যাংয়ের সাথে দেখা করবে কি করবে না। শেষ অবধি সং সিদ্ধান্ত নেয় সে আর দেখা করবে না, আর সে চলে যায়। কিন্তু দূর থেকে চ্যাং তাকে এক নজর দেখে, আর সে দৌড়ে বাইরে আসে তার সাথে দেখা করার জন্য। কিন্তু ততক্ষণে সং তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। চ্যাং যখন তার গাড়ি নিয়ে পিছু করতেই যাবে, তখনই দেখে তার মেয়ে অনেক ইনোসেন্টভাবে তার দিকে তাকিয়ে আছে। মেয়ের এই নিষ্পাপ চাহনি দেখে চ্যাংয়ে যেতে পারে না। সে জানে সে যদি এখন যায় তাহলে তার মেয়ের জীবন আর সংসার দুটোই ওলটপালট হয়ে যাবে। অন্যদিকে কিছু দূর যাওয়ার পরে একটা আননোন নাম্বার থেকে সঙের ফোনে ফোন আসে। উল্টো দিকে সঙের ছেলে ছিল। অনেক পুরনো একটা কবিতা সে তার মাকে শোনায়। ছেলের মুখে কবিতা শুনে সং তো পুরো কান্নায় ভেঙে পড়ে। আর এরপরে সঙের হাজবেন্ড তাকে বাড়িতে ফিরে আসতে বলে। সংকে কান্না করতে দেখে ড্রাইভার গাড়ি থামায়। ঠিক তখনই পাশ দিয়ে চ্যাংয়ের গাড়ি যাচ্ছিল। তারা একে অপরের গাড়িটাকে দেখতে পায় আর তাকিয়ে থাকে, কিন্তু কেউ কারোর জন্য দাঁড়ায় না। তারা এখনও একে অপরকে অনেক ভালোবাসে। তারা একে অপরকে ছাড়া ভীষণ একা, কিন্তু তারপর তারা বুঝে যায় যে একে অপরের থেকে আলাদা থাকাই ভালো। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুভি আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা কমেন্ট আর লাইক করে দিও।